আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা বিশেষ সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে 2 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তের হারও, রোগী ভর্তি কমেছে হাসপাতালগুলোতে, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, মাস্ক পরছেন না অনেকেই। 21শে আগস্ট শুধু হত্যা চেষ্টাই না, লাশও গুম করতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার, একনেক সভায় বললেন প্রধানমন্ত্রী। বরিশালে সংঘর্ষের মামলায় গ্রেফতারকৃতদের জামিন আবেদন করা হয়নি, উৎকণ্ঠায় স্বজনরা, ইউএনও ওসি বদলি। নয়া আফগান অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী আর গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা তালেবানদের, আব্দুল গনি বারাদারের সাথে সিআইএ প্রধানের সাক্ষাৎ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 2 মাস পর দেশে করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। এই সময়ে মারা গেছে 114 জন। আগের দিনের তুলনায় কমেছে শনাক্তের হার, নতুন শনাক্ত হয়েছে 5249 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 15.54%। গত এক সপ্তাহ ধরে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তার মধ্যে গত একদিনে মৃত্যুর যে সংখ্যা তা প্রায় 2 মাসের মধ্যে কম। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা গেছে 114 জন। দেশে ডেল্টা ভেরিয়েন্ট প্রবেশের পর এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত 29 জুন 112 জন। দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 25,513 জনে। মৃত্যুর পাশাপাশি কমেছে শনাক্তের সংখ্যা ও হার দুটি। 24 ঘন্টায় 34,708 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 5,249 জন। কমেছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.12, সুস্থতার হার 93.81 এবং মৃত্যুর হার 1.73 ভাগ। গত একদিনে সুস্থ হয়েছেন 8,907 জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 14 লাখ মানুষ। মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো অবহেলা না করার পরামর্শ রেখেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার সংক্রমণের হার যে হারে কমে যাচ্ছে, আমরা মনে করি এই নিম্ন গতি যদি বহাল থাকে তাহলে আগামীতে শনাক্ত এবং মৃত্যু সংখ্যা দুটোই কমবে। তবে আমরা যদি মাস্ক না পরি, স্বাস্থ্যবিধি না মানি, তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। অতএব আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। গত 24 ঘন্টায় দেশে করোনায় মারা যাওয়াদের মধ্যে 56 জন পুরুষ আর নারী 58 জন। সবচেয়ে বেশি 42 জন মারা গেছেন ঢাকা বিভাগে, আর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রামে 29 জন। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকায় এখন করোনা নিয়ন্ত্রণের দিকে এগুচ্ছেন বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। রাজধানী হাসপাতালগুলোতে কমেছে রোগী ভর্তির সংখ্যাও। তবে ঝুঁকিমুক্ত থাকতে টিকা নেয়াকে একমাত্র পথ বলে মনে করেন চিকিৎসকরা। রাজধানীর বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা লোকজনের তেমন ভিড় নেই। স্বাচ্ছন্দ্যে টিকা নিতে পেরে সন্তুষ্ট তারা। দ্বিতীয় ডোজ দিতে আসলাম, আলহামদুলিল্লাহ এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আর এখানে কোনো ভিড়ও নাই। সুষ্ঠু মতো টিকা দিতে পারছি, কোনো সমস্যা হয় নাই। ফার্স্ট ডোজ দিতে আসলাম, ভালোই লাগলো আজকে। প্রথম লইছে একটা, তারপরও দ্বিতীয়টাও লইছি, লওয়ার পরে আল্লাহ বলে আমার কোনো সমস্যা হয় নাই। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে প্রবাসীদের অনেকেরই রয়েছে বিস্তর অভিযোগ। আমি সৌদি থেকে প্রথম ডোজ নিয়ে আসছি, এখন আমার দ্বিতীয় ডোজের সময় হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি আজকে ঢাকা মেডিকেলে আসলাম। এখান থেকে কোনো ভালো তথ্য দিতে পারতেছে না, বলতেছে 1 মাস পরে আসেন। সৌদি আরবে 1 ডোজ দিচ্ছি আমি, আর দ্বিতীয় ডোজ বাংলাদেশ থেকে নিয়ে যাবো। এরা বলতেছে ফাইজার নাই, এবং কখন আসবে এটাও নিশ্চিত নেই। আমার সৌদি আরব যাওয়ার নিশ্চয়তা নেই। ভুক্তভোগী প্রবাসীদের হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। কিছু কিছু প্রবাসী যারা কিনা তাদের ভিসার মেয়াদ শেষ অথবা তাদের আগে কাজে যোগদান করতে হবে, অনেক তাদের ব্যক্তিগত কিছু বিষয়গুলো থাকে, যে সেই বিষয়গুলি কীভাবে তারা দেখবেন। তো এইরকম যারা থাকে, আমার মেসেজ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুক। আমরা সরাসরি তাদের এরকম যদি ইন্ডিভিজুয়াল কিছু সমস্যা থাকে, আমরা সেটা কীভাবে সলভ করতে আমরা দেখব। করোনা মোকাবিলায় আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের 8 কোটি লোককে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।
চট্টগ্রামের হাসপাতালগুলোতেও কমতে শুরু করেছে করোনা রোগী ভর্তির সংখ্যা। গত 2 সপ্তাহে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগী ভর্তি কমেছে 40%-এরও বেশি। পাশাপাশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও কমছে। করোনা রোগীদের জন্য সবচেয়ে বেশি শয্যা রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের প্রথম দিকে হাসপাতালটির করোনা ওয়ার্ডে 300 শয্যার বিপরীতে প্রায় 350 রোগী ভর্তি হয়েছিল। অথচ গত 2 সপ্তাহ যাবৎ হাসপাতালে শয্যা ফাঁকা থাকছে। শুধু এই হাসপাতালই নয়, কোভিড রোগীদের আলাদা চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের এমন সরকারি বেসরকারি 28টি হাসপাতালে গত 2 সপ্তাহে রোগী ভর্তির সংখ্যা কমেছে। করোনা সংক্রমণ আর মৃত্যু কিছুটা কমলেও বিপদ কাটেনি মোটেও। এখনও প্রতিদিন মারা যাচ্ছে শতাধিক মানুষ। তারপরও গণপরিবহন, মার্কেট, শপিং মল কিংবা ফুটপাত কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই চলাফেরা করছে অনেকে। জীবন জীবিকার তাগিদেই ছুটছেন যেই যার মতো, মানছেন না স্বাস্থ্যবিধি, পড়ছেন না মাস্কও। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক সহ বিভিন্ন মার্কেট, শপিং মলে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দিচ্ছেন নানা অজুহাত। মাস্ক পরতেছি, কথা বলতেছি তো এই জন্য একটু এটা আমার ভুল হয়েছে। মাস্ক আছে, লগে আছে, পরি নাই, গরম তো বেশি এজন্য মাস্ক পরি নাই ভাই। এমনিতেই মাস্ক আছে ভাই, ভিতরে রাখছি ভাই, গরম তো। নাস্তা করছি জন্য মাস্কটা খুলে রাখছি। কোথায় রাখছেন মাস্কটা? খুলে নিচে রাখছি ভাই। জি জি আছে। অল্প সংখ্যক মানুষের মুখে দেখা গেছে মাস্ক, অধিকাংশের মাস্ক থুতনিতে। কেন মাস্ক পরছেন না কেন? এই যে পড়তেছি, আছে পড়তেছি। এটা ভুল হয়েছে, পরা দরকার। হাতেই আছে কিন্তু গরম দেখে পড়তেছি না। অ্যাকচুয়ালি ভুলে গেছিল, কিন্তু আমি ওর জন্য মাস্ক নিয়ে আসছি, এখনো পরেনি গরমের জন্য। প্রচন্ড গরম তো এটার জন্য। পরা কি আপনার জন্য কি নিষেধ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই না, মানে মাস্ক পরা উচিত। হাতে নিয়ে ঘুরছেন কেন? আসলে অনেক হাড়িতে ছিলাম তো, ওখানে গেছি দৌড়াদৌড়ির মধ্যে, এর জন্য। শুধু মার্কেট বা শপিং মলে নয়, গণপরিবহনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সময় নিঃশ্বাস ফেলাইতে সমস্যা হয়, এই জন্য আর কি। মাস্ক ছিল, গরম লাগছে তো এই কারণে একটু খুলে রাখছে ব্যাগে। জি স্যার, মাস্ক এই তো মাস্ক সাথে ছিল, গরম লাগতেছিল তো তাই মাস্ক খুলে রাখছিলাম। সবাইরে মাস্ক ছাড়া উঠাচ্ছি, কেউরে মাস্ক ছাড়া উঠাচ্ছি না, সবাই মাস্ক পরে উঠতেছে। কিন্তু ভিতরে বসে, সিটে বসে খুলে রাখলি তো এটা আর আমার করার কিছু থাকে না। ছেড়ে গেছিল, পরে আর কিনা হয় না, বাসে উঠে গেছি। হসপিটাল থেকে আসছি তো, আমার হার্টের অসুবিধা, যার জন্য আমি মাস্কটা সবসময় ব্যবহার করতে পারি না। গণপরিবহন, মার্কেট, শপিং মলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। একই পরিস্থিতি রাজনৈতিক সভা সমাবেশ, মানববন্ধন ও সেমিনারে। মহামারী রোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন 21শে আগস্ট শুধু হত্যা আর হত্যা চেষ্টাই নয়, লাশ গুম করার চেষ্টাও করেছিল সে সময়কার বিএনপি সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় কথা বলেন তিনি। আজ ময়মনসিংহে বিদেশি আদলের স্টিলের ব্রিজ তৈরি সহ মোট 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহত ভয়াবহ স্মৃতির সাথে শারীরিক যন্ত্রণা বয়ে বেড়ানোর কথা স্মরণ করেন তিনি। কত বড় নৃশংসতা এরা করতে পারে। মৃত্যুবার্ষিকীর দিনে স্মরণ করেন হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের কথাও। নাজমুল হাসান পাপন এমপি, তারপর ওর বোন তানিয়া, ময়না, এদের সবাইকে একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে, এবং খালেদা যখন দেখে ফিরে আসে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড, এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি। এদিন সভায় 7টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রায় 5,500 কোটি টাকার 8 প্রকল্পের 3,263 কোটি টাকাই যাবে ময়মনসিংহের কেওয়াটখালীতে তৈরি হতে যাওয়া বিদেশি আদলের সেতু নির্মাণে। এই সেতু হবে ওভারপাস, আন্ডারপাস, লিঙ্ক রোড, অনেকগুলো কমপ্লেক্স ব্যাপার। 4 লেন বিশিষ্ট একটা আধুনিক অ্যাপ্রোচ নির্মাণ করা হবে 2 পারে। এছাড়া ইপিজেডের সঙ্গে লিঙ্ক করা হবে ওখানকার। সব ব্যাপারটাই লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট কন্ডিশনে করা হবে, এই জন্য কস্ট আপনার বেশি।
মন্ত্রী জানান, বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী নতুন প্রকল্প বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো এবং কৃষি পণ্য রপ্তানিতে আইন কানুন মেনে চলার অনুশাসন দিয়েছেন। মান আছে, স্ট্যান্ডার্ড আছে, এভরিবডি ইজ বাউন্ড টু ফলো দোজ, না হলে আপনাকে তারা মাল নেবে না। সুতরাং তিনি বারবার বলছে খবরদার, সাবধান, মাল পাঠান কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন। কোন আইন কানুন? হাইজিনিক আইন কানুন। ৫,৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সরকার দেবে ৩,৫০০ কোটি, আর বৈদেশিক ঋণ থেকে আসবে ২,০৬১ কোটি টাকা। এর মধ্যে ১৫৬ কোটি টাকা দিয়ে রূপান্তর করা হবে কৃষি পণ্য প্যাকেজিংয়ের আন্তর্জাতিক ল্যাবরেটরি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতের আপিলের শুনানি অচিরেই শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই হত্যাকাণ্ডের দায়ে বেগম জিয়াকে বহন করতে হবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার নিশ্চিত করার কথা জানান ওবায়দুল কাদের। বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায় হয়েছে। উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল হয়ে গেছে। কোভিডের কারণে বিলম্বে হলেও অ্যাপিল নিষ্পত্তির শুনানি হবে অচিরেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ২১শে আগস্টের ঘটনা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ঘটানো হয়েছিল, যার দায় সে সময় সরকার প্রধান কোনোভাবে এড়াতে পারেন না। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যে ন্যাক্কারজনক কর্মকাণ্ড করা হয়েছিল, এর দায়ভার সেদিনকের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া উনি কখনো এড়াইতে পারে না। এই হত্যাকাণ্ড ২১শে আগস্টের গ্রেনেড হামলার এই হত্যাকাণ্ডের দায়ভার বেগম খালেদা জিয়াকেও বহন করতে হবে। ২১শে আগস্ট হত্যাকাণ্ডে সম্পৃক্ততার জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন করে পথ চলা শুরু করার আহ্বানও জানান হানিফ। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গণমাধ্যমের প্রসারের সাথে নৈতিক চর্চা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের বিকাশের স্বার্থে, বহুমাত্রিক সমাজ ব্যবস্থাকে আরও বিকশিত করার স্বার্থে সাংবাদিকতা এবং গণমাধ্যমের নীতি নৈতিকতাও প্রয়োজন। সাংবাদিকতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা বক্তব্য রাখেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, হেলথ ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল, সিরাজুল ইসলাম সিরাজ, মুস্তাফিজুর রহমানকে সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও এখনও তাদের হদিস মিলছে না। অবিলম্বে তাদের জনসম্মুখে হাজির এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি বলেন, গুম, খুন, নির্যাতন করে সরকার দেশকে আইয়ামে জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। নতুন করে আবার ২১ আগস্ট নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে মিথ্যাচার শুরু হয়েছে, অথচ ঢাকার সাবেক মেয়র হানিফ পুত্র, যিনি সাবেক মেয়র আবু সাইদ খান খোকন, হাটে হাড়ি ভেঙে দিয়ে বলেছেন তারা আগে থেকেই এই ব্যাপারটি জানতেন এবং আওয়ামী লীগের সভানেত্রীকে সাবধান করেছিলেন, কিন্তু তিনি তা শোনেননি, এমনকি সরকার বা প্রশাসনকেও অবহিত করেননি। সাবেক মেয়র সাইদ খোকনের এই বক্তব্য খুবই রহস্যজনক বলে আমরা মনে করি। বরিশালে সংঘর্ষের মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য আজ আবেদন করেননি আইনজীবীরা। সমঝোতা বৈঠকের পরও জামিনের আবেদন না হওয়ায় উৎকণ্ঠায় আসামিদের স্বজনরা। এদিকে বরিশাল সদরের ইউএনও এবং ওসিকে বদলি করা হয়েছে, তবে বদলির এই আদেশ আগেই দেওয়া হয়েছিল বলে দাবি সংশ্লিষ্টদের। বরিশালে ইউএনওর বাসায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগে করা মামলায় সোমবার ১৮ নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়, তবে সে আবেদন নাকচ করে দেয় আদালত।
আবার জামিন আবেদনের কথা থাকলেও মঙ্গলবার তা করা হয়নি। তাদেরকে এই জামিন ছাড়া অন্য কোনোভাবে তো মুক্ত করার কোনো আইনগত পথ নাই। 2021 তারিখে বিজ্ঞ আদালতে আমরা জামিনের দরখাস্ত করছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট নামঞ্জুর করছে। এখন পর্যন্ত আমরা যে কবে যে জামিনের দরখাস্ত দেব এটা আমাদের কোনো সুনির্দিষ্ট আমাদের মতামত নেই। এদিকে ঘটনাস্থলে না থাকলেও শুধু দলীয় পদ থাকায় অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এটা আসলে সে ওখানে ছিল না, সে যখন মেডিকেল থেকে আসতেছিল তখন পুলিশ তাকে গ্রেফতার করেছে রাত্র 2টার সময়। আজকে আসছি জামিন হওয়ার কথা, এখন আমরা শুনতে পাচ্ছি আজকেও নাকি জামিন হচ্ছে না। চোখ নষ্ট হয়ে গেছে, সব গুলিগুলো ফেজে লাগছে। সে গুলিমাল উপরে মারে যদি বাঁচার জন্য, তো এরকম মানুষের জনগণের গায়ে কি গুলি মারার কোনো এখতিয়ার আছে নাকি? এতটা তুচ্ছ একটা বিষয় নিয়ে আর স্বাভাবিক মীমাংসা করলে হইতো। তানভীরের ডান চোখে গুলি তো গুলি কি করতে পারবে কিনা ডাক্তার সেই সম্বন্ধে আজকে ভোট বসবে এবং ভোট সিদ্ধান্ত নেবে কি করা যাবে। এদিকে বরিশাল সদরের ইউএনও এবং ওসিকে বদলি করা হয়েছে। তবে ওসি নুরুল ইসলামকে ঘটনার আগের দিন 17 আগস্ট সিলেটে এবং 10 আগস্ট ইউএনও মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের বদলিটা আসলে ঘটনা সংঘটিত হওয়ার আগেই হয়েছে, যদিও একই তারিখে হয়েছে। এই ঘটনার সাথে আসলে বদলির কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় বুধবার রাতে আনসারের গুলি এবং পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রৌনক মাহমুদের মায়ের সেবার জন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়নি জানিয়েছেন মন্ত্রী সৌম্য রেজাউল করিম। মন্ত্রী জানান, খবরের কাগজ পড়ে তিনি বিষয়টি জানতে পেরেছেন। তারপর একনেক বৈঠকে সচিবের সাথে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন এ ধরনের দায়িত্ব বা নির্দেশনা কাউকে দেওয়া হয়নি। মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে মৌখিক বা লিখিত কোনো চিঠি ইস্যু করাও হয়নি। দাম কম, সচিব নিজেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তারপরে তার মা 95 বছর বয়স্ক, উনি করোনা আক্রান্ত হয়েছেন, তাকে ঢাকায় নিয়ে আসছে। উনি নিজেই অসুস্থ, মাকে নিয়ে আবার ভর্তি করানো। এ সময় মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের অনেকে সহানুভূতি জানাতে হসপিটালে গিয়েছেন, তিনি কাউকে কোনো দায়িত্ব প্রদান করেননি। মন্ত্রণালয় খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো চিঠি ইস্যু করে সচিবের মাকে দেখভাল করার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আর উনি মৌখিকভাবে বা লিখিতভাবে কাউকে ওনার মাকে দেখভাল করার জন্য বা হসপিটালে যাওয়ার জন্য কিছু বলেননি, এটা উনি আমাকে জানিয়েছেন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতে বরখাস্ত ওসি প্রদীপকে নির্দোষ দাবি করে বেকসুর খালাস চেয়েছেন আসামির আইনজীবী। অপরদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। সোমবার থেকে কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার বিচার কাজ। মঙ্গলবার মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামির উপস্থিতিতে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। মামলার বাদী নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে জেরা করেন বরখাস্ত ওসি প্রদীপের প্রধান আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে 12 জনের প্যানেল। সাক্ষীর মুলতবি জেরা শেষে দীর্ঘ সময় আসামি ও বাদী পক্ষের যুক্তিতর্ক চলে। প্রদীপকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী, আর সর্বোচ্চ শাস্তির আবেদন জানান বাদীর আইনজীবী। ওসি প্রদীপকে জড়িয়ে যে কথাগুলো বলা হয়েছে, এটা এই বিবরণগুলো এফআইআরের বর্ণনা এক, এই অভিযোগের বর্ণনা এক, আর সাক্ষ্যের বর্ণনা এক। আমরা এই বৈপরীত্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আসামিদের আইনজীবীর যে জেরা করবে, সে জেরার উপর নির্ভর করবে সাক্ষীদের সাক্ষী কখন শেষ হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে একজনের পর একজন সাক্ষী উপস্থাপন করব। গত বছর 31 জুলাই রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। একই বছরের 5 আগস্ট এই ঘটনায় মামলা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
নায়িকা পরিমণি, হেলেনা জাহাঙ্গীর, কথিত মডেল পিয়াসা সহ 15টি মামলার ফরেনসিক রিপোর্ট হাতে পেলে পুলিশ রিপোর্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। সিআইডির নিজ দপ্তরে তিনি কথা বলেন। ব্যারিস্টার মাহবুব জানান, মানি লন্ডারিং এর বিষয়ে তদন্তের জন্য গ্রেফতারকৃত অনেকের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। প্রমাণ পাওয়া গেলে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হবে। পরিমণি, কথিত মডেল পিয়াসা সহ এদের বিরুদ্ধে দায়ের করা 15টি মামলায় আপাতত আর কাউকে ডাকা হবে না। তিনি আরও জানান, তদন্তের স্বার্থেই পরিমণিকে 3 দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ পর্যায়ে বলেও জানান সিআইডি প্রধান। পরিস্থিতি একটু ভালো হলেই স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান চালুর ব্যাপারে সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে খুলে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। তিনি জানান, এরই মধ্যে প্রাথমিকের প্রায় 85% শিক্ষকের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। অন্যদেরকেও খুব শিগগিরই ভ্যাকসিনের আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, পরীক্ষা নেওয়া না গেলে মূল্যায়ন করা হবে। অক্টোবর পর্যন্ত স্কুল খুলে দেওয়ার সময় রয়েছে, তাহলে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। গ্রাহকদের জন্য 40% নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির 21তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে 2020 সালের জন্য 40% নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোতাহার হোসেন। এতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও BM ইউসুফ আলী সহ কোম্পানির পরিচালক ও স্পন্সর সহ শেয়ার হোল্ডারগণ অংশ নেন। সভা পরিচালনা করেন কোম্পানির সচিব মোস্তফা হিলাল কবির। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনায় দেশে 2 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তের হারও, রোগী ভর্তি কমেছে হাসপাতালগুলোতে, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি, মাস্ক পরছেন না অনেকে। 21শে আগস্ট শুধু হত্যা চেষ্টায় না, লাশও গুম করতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার, একনিক সভায় বললেন প্রধানমন্ত্রী। বরিশালের সংঘর্ষের মামলায় গ্রেফতারকৃতদের জামিন আবেদন করা হয়নি, উৎকণ্ঠায় স্বজনরা, ইউএনও ও ওসি বদলি। 9 আফগান অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী আর গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা তালেবানদের, আব্দুল গানি বারাদারের সাথে সিআইএ প্রধানের সাক্ষাৎ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।